বাংলাদেশের ছেলে পাঠানো দুই পরিবারকে 4 সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্থগিতাদেশ চেয়ে কেন্দ্রের করা আবেদন খারিজ। আমিরাতে ভিসা বন্ধ থাকায় বিপাকে প্রবাসী ব্যবসায়ীরা। দক্ষ কর্মীর অভাবে কমছে উৎপাদন, জোর কূটনৈতিক তৎপরতার দাবি। এবং কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগ। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে পুশিন করা পশ্চিমবঙ্গের দুই পরিবারকে আগামী 4 সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে। শুক্রবার কেন্দ্রীয় সরকারকে এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন। এই সময় কলকাতা হাইকোর্ট বেঞ্চ আটক ব্যক্তিদের বাংলাদেশি নাগরিকের তকমা দেয়ায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। 8 মাসের অন্তঃসত্ত্বায় সোনালী খাতুন সহ দুই পরিবারের 6 সদস্যকে 4 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার আদেশ দেন। এমনকি এই আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে কেন্দ্রীয় সরকারের করা আবেদনও খারিজ করে দিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে এই দুই মুসলিম পরিবারকে ভারত থেকে বাংলাদেশে ছেলে পাঠানো হয়। বধূ শেখের যে রিট পিটিশনটা ফাইল করা হয়েছিল ইন দি নেচার অফ হেভিয়াস কর্পাস, সেটার আজকে নিষ্পত্তি হয়েছে। অনারেবল ডিভিশন বেঞ্চ হোল্ড করেছেন যে সোনালীর এবং পরিবারের যে ডিটেনশন এবং ডিপোর্টেশন অর্ডার দুটোই ইললিগাল এবং দুটোকেই সেটিসফাইড করা হয়েছে, এবং উনি সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিরেকশন দিয়েছেন যাতে 4 সপ্তাহের মধ্যে সমস্ত রকম ব্যবস্থা নিয়ে ওনাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা। কর্মী সংকটের কারণে তাদের ব্যবসা পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। দক্ষ জনবলের অভাবে কমছে উৎপাদন, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এমন আবহে জোর কূটনৈতিক তৎপরতার দাবি জানান তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের অধিকাংশ প্রবাসীর অন্যতম গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো। তার মধ্যে শুধু আমিরাতেই প্রায় 12 লাখ বাংলাদেশির বসবাস। প্রতি বছরই দেশটিতে কাজের জন্য অনেক বাংলাদেশি পাড়ি জমান। তবে ভুয়া নথি প্রদান সহ নানা কারণে বন্ধ রয়েছে বাংলাদেশিদের শ্রমবাজার। কবে নাগাদ ভিসার রুদ্ধদ্বার খুলবে তাও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে শ্রমিক সংকটে ভুগছে আমিরাতের অনেক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। ভিসা চালু না হওয়া এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের সুযোগ না থাকায় মূলত এমন সংকটে পড়েছেন তারা। আমাদের বাংলাদেশিদের ভিসা খোলা নাই, তাই আমরা যারা ব্যবসায়ী আছি এই ভিসার জন্য আমরা অনেক কষ্ট করতেছি। এখন আমাদেরকে বাংলাদেশকে বাদ দিয়ে বিভিন্ন দেশ থেকে বাহির থেকে আমাদেরকে লোক আনতে হচ্ছে, তাতে আমাদের মানসম্মত ওয়ার্কার আমরা পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন দক্ষ জনবলের অভাবে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবার উপক্রম। ফলে বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী আমদানি করছেন তারা। আমাদের বাংলাদেশের ভিসা যদি দ্রুত চালু হয়, এই যে আমাদের রেমিটেন্স গুলা যে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতেছে সেগুলো আমাদের বাংলাদেশে যাব। তবুও এখনো অনেক দক্ষ বাংলাদেশি কর্মীর অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। ঢাকা আবুধাবির জোর কূটনৈতিক তৎপরতায় ফের সেই সুযোগ মিলবে বলেও আশাবাদী এই রেমিটেন্স যোদ্ধারা। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের সেনাদের প্রতি প্রেসিডেন্টের আদেশ অমান্য করার আহ্বান জানানো ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে পেট্রোর বিরুদ্ধে। ওয়াশিংটনের এই পদক্ষেপের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছা করেই যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রক্রিয়া ভণ্ডুল করছেন বলে বিবৃতি দিয়েছে হামাস। তাদের দাবি, নেতানিয়াহুর বক্তব্যের আগেই কূটনীতিকদের জাতিসংঘ অধিবেশন বর্জন প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন। তবে গাজা ইস্যুতে আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, একদিনে নিহত আরও ৫৮ জন ফিলিস্তিনিতে প্রাণহানি ছড়ালো ৬৫,০০০। শুক্রবার ভোর থেকে গাজানগরীর আশেপাশে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। খাদ্য সংগ্রহে আসা সাধারণ মানুষ সহ নুজিয়াত শরণার্থী শিবিরে মারা গেছেন অনেকে। একই দিনে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় ১৫৯টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণে প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন গাজাবাসী। যুদ্ধ বন্ধে কোনো ইঙ্গিত না পাওয়ায় মুষড়ে পড়েন তারা। একই কথা ২ বছর ধরে বলে চলেছেন। মনে হচ্ছে তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে চান। নেতানিয়াহুর বক্তব্যকে যুদ্ধাপরাধীর ভাষণ আখ্যা দিয়ে হামাস জানায় তার অবস্থানেই যুদ্ধবিরতি আলোচনার প্রধান অন্তরায়। সংগঠনটি ভাষ্যমতে বিশ্বমঞ্চে শান্তি প্রতিষ্ঠা করার কথা বললেও নেতানিয়াহু গাজায় প্রতিদিনই হত্যাযজ্ঞ চালাচ্ছেন। এ সময় গাজা দখল বা পাপেট সরকার গঠনের পরিকল্পনা নেতানিয়াহুর বিভ্রম বলে আখ্যা দেন সংগঠনটি। আরো বলেন, ইসরায়েল এখন আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘের ভাষণে কূটনীতিকদের উঠে যাওয়া তাই প্রমাণ করে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সাথে আলোচনায় গাজা বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা হবে বলে সাংবাদিকদের জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনো স্পষ্ট করে বলছেন, হামাসকে পরাস্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। এর মধ্যে যুদ্ধোত্তর গাজা পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা উঠে এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। মার্কিন সমর্থন পাওয়া এই প্রস্তাব তাকে নেতৃত্ব রেখে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজায় প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। টনি ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে, গাজাবাসীকে বাস্তুচ্যুত করার কোনো পরিকল্পনা তিনি করবেন না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অস্ট্রেলিয়ার সিডনির ইঙ্গেলবার্নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্টার পার্টনার্স তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শনিবার গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারের প্রধান হলে এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, শুভাকাঙ্ক্ষী ও স্টার পার্টনার্স টিমের সদস্যরা। আয়োজনের মূল পর্বে মোহাম্মদ নাইম কোম্পানির গত ১ বছরের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও অতিথিদের সঙ্গে নেটওয়ার্কিং, ডিনার ও মুক্ত আড্ডার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়। আয়োজকরা জানান, স্থানীয় কমিউনিটির আস্থা ও সহযোগিতায় তাদের সবচেয়ে বড় শক্তি। স্টার পার্টনার্স ইঙ্গেলবার্ন প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। বাড়ি কেনা বেচা, ভাড়া থেকে শুরু করে আবাসন, ঋণ, সব ধরনের সেবা এক ছাদের নিচে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের বন্ধনে এসএসসি ৩০ বছর উদযাপন করেছে রিয়াদের ৯৫-৯৭ ব্যাচের বন্ধুরা। এনামুল হক সুজনের সভাপতিত্বে ও আরিফ মাহমুদ নিঝুমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। বক্তব্য রাখেন ইমদাদুল হক রিপন, আহমেদ জিয়া, জালিম মনির, মাইনুদ্দিন স্বপন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বন্ধুত্বের গত বছরের পুরনো স্মৃতি ও আগামীতে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। বন্ধুদের মাঝে দেশ বিদেশে কেউ অসুস্থ ও খারাপ অবস্থার সম্মুখীন হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের সংগঠনের মাধ্যমে এতিমখানা নিয়ে কাজের ধারা অব্যাহত থাকবে বলে সকলে প্রতিশ্রুতি দেন। রাজধানীর গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে। শনিবার গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে রাত ৯:৩০টার দিকে তাকে আটক করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। পরে তাকে গুলশান থানায় নিয়ে আসা হয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির পৃথক মামলা রয়েছে বলেও নিশ্চিত করে পুলিশ। সন্ত্রাস বিরোধী ওনার বিরুদ্ধে একটা মামলা আছে আমাদের এখানে গুলশান থানার মামলা নম্বর 29
তারিখ 13 সেপ্টেম্বর 2025, ধারা 8, 9, 10, 11, 12, 13 সন্ত্রাসবিরোধী আইন 2009। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গুলশান শুটিং ক্লাবের পূর্ব পাশে ক্রিকেটার্স ক্লাবের সামনে, রেস্টুরেন্টের সামনে থেকে। আগামী 1 মাস কি কাজ করবে তার মোবাইলে সেই সব আমরা সিডিআর পেয়েছি। বিগত সময় কাকে কি পয়সা দিছে, যোগান দিছে, সবকিছু তথ্য তার মোবাইলে আমরা পেয়েছি। এইগুলো যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিই প্রকৃত সে কতটুকু জড়িত কি জড়িত নয়। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে স্থানীয় টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, সবাই মিলে একটি গণতান্ত্রিক ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। জনগণকে সাথে রাখতে তাদের চাওয়া অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। কুমিল্লা থেকে সাইফুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন, তাই উৎসবের কোনো কমতি ছিল না। বিকেল 3:30টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুমিল্লা টাউন হল ময়দান। তীব্র গরম উপেক্ষা করে যেখানে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলার 10টি উপজেলা ও 4টি পৌরসভার বিএনপি নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দেশের চলমান রাজনীতি সহ নানা বিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপির সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থন করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সকল শক্তি ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও নতুন স্বৈরাচারের উদ্ভব হতে পারে। যদি আমরা জনগণকে বোঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। আগামী নির্বাচন সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণকে সাথে রাখতে হলে জনগণ যেভাবে চায় সেভাবে কাজ করতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করছে বিএনপি। তারই অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির এই সম্মেলন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, আগামী নির্বাচনে মানুষের মন জয়ের মাধ্যমেই নির্বাচনী বৈতরণী পার হতে হবে। তাই কথার ফুলঝুরি নয়, ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, কুমিল্লা। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। বলেন, আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ শুরু করেছিল। জামাত ক্ষমতায় গেলে নৈতিক আর বৈশ্বিক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে 3টি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে, হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে। জামাতের আমির বলেন, জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। জানান, জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য রাস্তায় নামতে হবে না।
এই রিকগনিশন মানি না, ওই রিকগনিশন মানি না। ভাই আপনি উপরের দিকে উঠেন, আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তৃতীয় অঙ্গীকার হিসেবে জামাতের আমির দুর্নীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। বলেন, জনগণের আস্থা ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে আর কাউকে বঞ্চিত হতে হবে না। আসুন সবাই মিলে প্রিয় দেশটাকে আমরা গড়ে তুলি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা চলবে না। শনিবার বিকেলে স্থানীয় টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে এসব কথা বলেন তিনি। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে দেওয়া, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হবে না জানালেও সুস্পষ্ট কারণ জানায়নি নির্বাচন কমিশন। সকল আইনগত দিক বিবেচনা করে এনসিপি শাপলা পাবে বলে আশা দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। পঞ্চগড়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে, এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে শাপলা পাবে। নীলক্ষেতে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে চিফ রিটার্নিং অফিসার যে বক্তব্য দিয়েছেন তা ফ্যাসিবাদের দোসরদের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার অনলাইন এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। ব্যালট পেপার হতে পারে যে কোনো একেবারে গোপনীয় সরকারি কোনো সংস্থা থেকে, সেটা হতে পারে যেমন বিজি প্রেস আছে বা অন্য যে কোনো জায়গা থেকে। তো আপনার যখন নীলক্ষেতের কথা আসবে তখন তো এটা সন্দেহ জাগবেই যে ডাকসুতে কোনো অনিয়ম হয়েছে কিনা। কিন্তু চিফ রিটার্নিং অফিসার যে ধরনের কথা বলেছেন এটা একবারে দোসরদের মতো কথা। আওয়ামী দোসররা যেমন ভাবে কথা বলেন তিনি সেই কথারই প্রতিধ্বনি করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। এটা একটা রুচিশীল কথা হলো নাকি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের? কারণ এই ছিল প্রবাসের সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।